আমরা দেখছি রাসায়নিক বিক্রিয়া থেকে কিভাবে তড়িৎ শক্তি উৎপন্ন হতে পারে। সো দুটো আলাদা আলাদা পাত্র নেওয়া হয়েছে। এই পাত্রে আছে জিঙ্ক সালফেটের দ্রবণ, এই পাত্রে কপার সালফেটের দ্রবণ। এই জিঙ্ক সালফেটের দ্রবণে একটা জিঙ্কের দণ্ড, কপার সালফেটের দ্রবণে একটা কপারের দণ্ড ডুবিয়ে দেওয়া হলো। এই প্রত্যেকটি পার্টকে বলা হয় একটা করে অর্ধকোষ। তাহলে এই প্রত্যেকটি পার্ট হচ্ছে একটি করে অর্ধকোষ। অর্ধকোষের মধ্যে তাহলে কি থাকছে? একটা ধাতব দণ্ড থাকে আর থাকে একটা দ্রবণ। অর্ধকোষের মধ্যে কি থাকছে? একটি ধাতব দণ্ড থাকছে, একটা দ্রবণ থাকছে। তাই এই ইলেকট্রোড, এই ধাতব দণ্ডটার নাম হচ্ছে ইলেকট্রোড। এই ইলেকট্রোড বা তড়িৎদ্বার এবং এই দ্রবণ নিয়ে একটা অর্ধকোষ, এটা আরেকটা অর্ধকোষ। এখন লক্ষ্য করবে, দেখব এই দুটো অর্ধকোষকে বাইরে তার দ্বারা যুক্ত করা হলো। তারপরে একটা বাল্ব লাগিয়ে দিলে দেখা গেল এটা বাল্বটা জ্বলে উঠেছে। আরে তার মানে তো কারেন্ট তৈরি হয়েছে। এখন আমরা দেখব কারেন্ট কেন তৈরি হয়েছে। প্রথমে লক্ষ্য করি, এই যে জিঙ্ক সালফেটের দ্রবণটা রয়েছে তার মধ্যে জিঙ্ক, এইখানটাতে একটা জিঙ্কের দণ্ড তোমরা দেখতে পাচ্ছ। এই জিঙ্কের দণ্ডের মধ্যে জিঙ্কের পরমাণু থাকে। সেই জিঙ্কের পরমাণু যেটা দণ্ডের মধ্যে আছে সেটা দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হিসাবে দ্রবণে চলে আসে। তার মানে সবসময় মনে রাখবা, দ্রবণে থাকে হচ্ছে আয়নগুলো আর দণ্ডের মধ্যে থাকবে, দণ্ডের ভেতরে থাকবে হচ্ছে পরমাণুগুলো। তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ আয়ন তৈরি করলো। ইলেকট্রন ছেড়ে দিল, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি জারণ বা অক্সিডেশন। এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি জারণ বা অক্সিডেশন। একটা ছোট্ট কথা বলি, জিঙ্ক কন্টিনিউয়াসলি 2+ হিসাবে দ্রবণে চলে যাচ্ছে। জিঙ্ক এই দুইটা ইলেকট্রন কিন্তু দণ্ডের মধ্যে রেখে আসে, তাই কন্টিনিউয়াসলি এই প্রান্তটা নেগেটিভ চার্জ হতে থাকবে, কারণ সেই ইলেকট্রনগুলো দণ্ডের মধ্যে রেখে আসতেছে। উল্টা ঘটনা ঘটবে অন্য তড়িৎদ্বারটিতে। কপার 2+ আয়নটা সেই দ্রবণ থেকে দণ্ডের কাছে যাবে। 2+ আয়ন, আমরা মনে রাখবো আয়নগুলো থাকে দ্রবণে, দ্রবণ থেকে দণ্ডে যেয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে দণ্ডের মধ্যে কপার আয়ন হিসাবে জমা হবে। তাহলে দণ্ডের মধ্যে এখানে আয়ন জমা হবে। তাহলে অলওয়েজ মনে রাখবা, এই পাশের দণ্ডটা এটা কিন্তু ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্ত হবে, এই পাশের দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে আর এটার ওজন বৃদ্ধি পাবে। তো এইখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে, তাই এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। তাহলে এই দণ্ডে জারণ ঘটছে, যেই দণ্ডে জারণ ঘটে সেই দণ্ডের নাম কি আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। যেই দণ্ডে জারণ ঘটে সেই দণ্ডের নাম কি আমাকে এক্ষুনি কমেন্ট করে সেটা জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি তোমরা আমাকে কমেন্টে খেলার আপডেট গুলো দিয়ে যাচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি কিন্তু তোমাদের কাছে একটি কোশ্চেন করেছি। কোশ্চেনটা হচ্ছে, যেই দণ্ডে জারণ ঘটে সেই ইলেকট্রোডের নাম কি? যেই ইলেকট্রনের জারণ ঘটে সেই ইলেকট্রোডের নাম কি? ইয়েস, আব্দুল জলিল কারেক্ট অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ। যেখানে জারণ ঘটে সেই ইলেকট্রনের নাম হচ্ছে অ্যানোড, আর যেখানে বিজারণ ঘটে সেই ইলেকট্রোডের নাম হচ্ছে ক্যাথোড। এখানে অ্যানোড ঘটে আর এখানে হচ্ছে ক্যাথোড। তো এটা হচ্ছে খুব সিম্পল। এই কোষটাকে খাতায় লেখার জন্য খুব সহজ একটা উপায় আছে, সেই উপায়টা এখন শিখিয়ে দিচ্ছি। খুব সহজেই লক্ষ্য করে দেখো, এই যে বিক্রিয়াটা ঘটেছে এই বিক্রিয়াটা দেখে কোষটার নাম লিখে ফেলতে পারবে। কিভাবে লক্ষ্য করো, তুমি প্রথমে একটা স্ল্যাশ চিহ্ন দিবে, অথবা এই বিক্রিয়ার বাঁ দিকে যেটা আছে সেটাকে স্ল্যাশের বাম দিকে লিখো, এই বিক্রিয়ার ডান দিকে যেটা আছে সেটাকে স্ল্যাশের ডান দিকে লিখো। বাস, হয়ে গেল। জিঙ্ক আগে ছিল, পরে ছিল জিঙ্ক 2+। তাহলে এইটা হচ্ছে এই অর্ধকোষের প্রতীক। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই অর্ধকোষের প্রতীক কি হবে। এই অর্ধকোষের প্রতীক যদি এইটা হয়, ডান দিকের যে অর্ধকোষ আছে তার প্রতীক কি হবে? নিয়ম বলেছি, একটা স্ল্যাশ চিহ্নের বাঁ দিকে বিক্রিয়ক, তাকিয়ে দেখো, জিঙ্ক হচ্ছে এখানে বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট, আর জিঙ্ক 2+ হচ্ছে উৎপাদ বা প্রোডাক্ট। সো বিক্রিয়ক এবং উৎপাদ স্ল্যাশ চিহ্নের বাঁ দিকে আর ডান দিকে লিখতে হবে। তোমাদের কাছে আমি কমেন্টে আমি এখন উত্তরগুলো আশা করছি।
তো যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত হয়েছে তোমাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে তোমরা যাতে ক্লাসটিকে শেয়ার করে ফেলো। তোমরা যদি ক্লাসটিকে শেয়ার করো খুব তাড়াতাড়ি অনেক স্টুডেন্ট, অনেক বন্ধুর কাছে এই ক্লাসটিকে আমরা পৌঁছে দিতে পারবো আজকে। সো আমি তোমাদের কন্টিনিউয়াসলি কমেন্টের জন্য অপেক্ষা করে যাচ্ছি। তোমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে ডান দিকের অর্ধকোষের নাম কি হবে। ইয়েস, আবিদ হাসান আবিদ সেই একমাত্র মনে হয় মনোযোগ দিয়ে ক্লাসটি করছে। তো সেই উত্তরটা বলে দিয়েছে, যেহেতু রিঅ্যাকশনের বাঁ দিকে আছে 2+, ডান দিকে আছে কপার, আমি এদিকে লিখবো কপার 2+ আর এদিকে লিখবো কপার প্লাস। খুব সিম্পল। তাহলে দেখো দুটো অর্ধকোষের নাম লেখা হয়ে গেল। নিয়ম হচ্ছে পূর্ণ কোষের প্রতীক কি হবে? পূর্ণ কোষ। পূর্ণ কোষ লেখার জন্য আগে অ্যানোডটা লিখবা, তার মানে জিন থেকে জিন 2+, তারপরে লিখবো ক্যাথোডটাকে কপার 2+ থেকে কপার। দুইটাকে লিখার পরে তাদের মাঝখানে এরকম দুইটা দাগ দিতে হয়। এই দাগ দিয়ে বোঝানো হয়ে থাকে লবণ সেতু বা সল্ট ব্রিজ। লবণ সেতু বা সল্ট ব্রিজ। লবণ সেতু কি জিনিস একটু তাকিয়ে দেখো। এই দ্রবণের মধ্যে কন্টিনিউয়াসলি জিঙ্ক আয়নের পরিমাণ বাড়বে, কারণ এই দ্রবণে কন্টিনিউয়াসলি নতুন নতুন জিঙ্ক আয়ন তৈরি হচ্ছে। আর এই দ্রবণে কপার 2+ আয়নের পরিমাণ কমে যায়, কারণ কপার 2+ দ্রবণ থেকে চলে যাচ্ছে দণ্ডে। তাই এখানে ইনডাইরেক্টলি সালফেটের পরিমাণ বাড়বে। তাই এই দ্রবণটাতে খালি মাইনাস চার্জ তৈরি হবে, এই দ্রবণটাতে খালি প্লাস চার্জ তৈরি হবে। এই প্লাস মাইনাস আর বাহিরের যে প্লাস মাইনাস, এটা মাইনাস এবং এটা যে প্লাস, তাকে দেখো এই দ্রবণের প্লাস মাইনাস আর দণ্ডের প্লাস মাইনাস উল্টো, টোটালি উল্টা। এই ভেতরের চার্জটা বাইরের কারেন্টকে তাই নষ্ট করে দিতে পারে। সেই নষ্ট যাতে না করতে পারে তার জন্য একটা ইউ আকৃতির কাঁচনলকে এভাবে ডুবিয়ে রাখা হয়। এখানে কতগুলো কমন অ্যামোনিয়াম, ক্লোরাইড, হাইড্রোক্সাইড আয়ন থাকে। এই আয়নগুলো এই দণ্ডের ভেতর থেকে এই দ্রবণের মধ্যে যায়, যে অতিরিক্ত প্লাস আর অতিরিক্ত মাইনাস আয়নগুলোকে নিউট্রাল করে দেয়। সো এই ইউ আকৃতির কাঁচনলটাকে বলা হয় লবণ সেতু। লবণ সেতুর কাজ কি খুব সহজেই মনে রাখো। দ্রবণের ভেতরে একটা বিপরীতধর্মী বিভব পার্থক্য সৃষ্টি হয়, যেটাকে বলা হয় তড়িৎ সংযোগ বিভব। সেই তড়িৎ সংযোগ বিভবটাকে সে নষ্ট করে। লবণ সেতু প্রবাবলি তোমরা ক্লাসের মধ্যে স্কুল কলেজে অনেক বেশি নাম শুনে এসেছো। আজকের ক্লাসের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক সমস্যাগুলো সলভ করা। তো আমরা সেদিকে আস্তে আস্তে এগুতে থাকি। তো পূর্ণ কোষের প্রতীক আমরা লেখা শিখে ফেললাম। পূর্ণ কোষ লেখা শেখার পরে আমরা এখন মেইন পর্বে শুরু করতে যাচ্ছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে বন্ধু বান্ধবের সাথে এই ক্লাসটি এক্ষুনি শেয়ার করে ফেলো। তো আমরা এখন যে প্রবলেমটাকে সলভ করতে যাচ্ছি সেই প্রবলেমটার একটা সুন্দর নাম আছে। সেই প্রবলেমটার নাম হচ্ছে নিরাপদ পাত্র চাই। মেয়ের বিয়ে দিতে হবে, তাই আমরা নিরাপদ পাত্র লাগবে। তাই নিরাপদ পাত্র, একজন সুন্দর সুদর্শন ভালো পাত্র কিভাবে খুঁজে বের করা যায় সেইটা নিয়ে আমরা এখন ম্যাথটা করব। তো প্রথম যে প্রবলেমটা তোমাদেরকে দেওয়া হবে সেই প্রবলেমটা হচ্ছে যে জিঙ্ক সালফেট পাত্রে কপার এর দ্রবণ, সরি উল্টা বলছি, জিঙ্ক পাত্রে কপার সালফেট, জিঙ্ক পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কি? প্রশ্ন হচ্ছে জিঙ্কের পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা যাবে কি, এইটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে কতগুলো ক্লু এখানে বলে দিবে, সেখানে কতগুলো তোমাকে বিভব পার্থক্য বলে দিবে এই অঙ্কটি সলভ করার জন্য। যেমন এখানে বলে দিয়েছে এটা হচ্ছে +7 ভোল্ট, 7.6 ভোল্ট, এটা হচ্ছে -0.13 ভোল্ট, এরকম কিছু ডেটা দেওয়া থাকবে। প্রশ্ন হচ্ছে জিঙ্ক পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কি। আমি অঙ্কটা সলভ করার আগে আমি তো তোমাদের আন্দাজের জোর দেখতে চাই। তোমরা কয়জন বলতে পারবে অঙ্কটা না করে অ্যান্সারটা কি হবে? এটা বলতে পারাটা একটা ট্রিক, কারণ আসলে অঙ্কটা না করে এটার অ্যান্সার বলা যায়। সেটা কিভাবে বলা যায় সেটা আমি অঙ্কটা করার পর তোমাদেরকে শিখিয়ে দেব এমসিকিউতে অ্যান্সার করার জন্য।
তো আমি তোমাদের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি যে কতজন আমাকে এই প্রশ্নটা অ্যান্সার করে দিতে পারবে আজকে, যে অঙ্কটা না করে বলতে হবে জিঙ্কের পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা যাবে কিনা। তোমাদের অ্যান্সার ইয়েস বা নো আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও। আর যারা এখনো ক্লাসটিকে শেয়ার করনি, আমি তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ 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 ক্লাসটিকে শেয়ার করে ফেলো। আমাদের ক্লাসটা খুব বেশি লেন্দি হবে না, বাংলাদেশের খেলা চলছে, আমরা এই হাফ টাইমের বিরতির মাঝখানে ক্লাসটা শেষ করে ফেলতে পারবো। তো তাড়াতাড়ি বন্ধুদেরকে শেয়ার করে এই কথাটিকে জানিয়ে দাও। সো একজন আমি দেখতে পাচ্ছি রায়না হক আল মামুন লিখছে নো, তাসমিম বলেছে এবার ইয়েস, মুন্সি হাদিউল্লাহ জানিয়েছে নো, আব্দুল জলিল লাগিয়েছে নো, যুব জানিয়েছে রাখা যাবে। সো ইয়েস, অনেক মানুষ আমাদের ক্লাসে চলে এসেছে। সো অ্যান্সারটা এখন আমরা সলভ করব। মনে রাখবেন অলওয়েজ পাত্রকে অ্যানোড বানাবো, আমরা পাত্রকে অ্যানোড হিসাবে ধরব। কেন? পুরো ধারণাটা এরকম, আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি আমাদের আলোচনার সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে চিন্তা করো, আমরা পাত্রকে অ্যানোড ধরে কাজকর্ম করব, যদি দেখা যায় পাত্র আসলেই অ্যানোড, তাহলে তো পাত্র ক্ষয়প্রাপ্ত হবে। মানে পাত্রে ওই দ্রবণ রাখলে পাত্র ক্ষয় হয়ে নিচ দিয়ে সবকিছু বের হয়ে পড়ে যাবে। এইটা কি তুমি চাও? অবশ্যই না। তার মানে আমরা আসলে প্রমাণ করার চেষ্টা করছি পাত্র নিরাপদ কিনা। এটা প্রমাণ করার উপায় হচ্ছে পাত্র অ্যানোড কিনা। তাহলে আসলে এই প্রশ্নটার ভেতরের মিনিং হচ্ছে পাত্র কি অ্যানোড। তাহলে নিরাপদ পাত্র কে? মেয়ের বিয়ে দেওয়ার সময় কোন পাত্রে, আমাদের ছোটবেলায় সম্প্রদান কারকের উদাহরণে বলা হয়েছিল সৎ পাত্রে কন্যা দান করো। তা আমরা এখন বলবো অ্যানোড নয় এমন পাত্রে কন্যা দান করো, কারণ অ্যানোড হলে সে ক্ষয়প্রাপ্ত হবে, সে ফুটা করে দিবে, সবকিছু নিচ দিয়ে বের হয়ে চলে যাবে। সো এই ম্যাথটা সলভ করার উপায় তোমাদেরকে এখন একটু শিখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, প্রথমে আমরা পাত্রকে অ্যানোড ধরবো, মানে জিঙ্ক হবে অ্যানোড। আমরা জানি অ্যানোডে সবসময় জারণ হয়, অ্যানোডে সবসময় জারণ হয়। এখন আমরা তাদের কোষটা লেখার চেষ্টা করব। এই বিক্রিয়াটা যেই কোষে ঘটবে সেই কোষটা লেখার চেষ্টা করব। সেই সেলটাকে লিখতে হলে তোমাকে একটু চ্যালেঞ্জিং অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। এই জিঙ্কের পাত্রটা অ্যানোড হলে কোষটা দেখতে কিরকম হবে? আমি তোমাদেরকে দুইটা অপশন দিচ্ছি, তোমরা বলবে কোনটা কারেক্ট। জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, আর জিঙ্ক 2 এরকম একটা অপশন, আর একটা অপশন হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। এটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন বি। আমাকে কমেন্ট করে জানিয়ে দাও পাত্র যদি অ্যানোড হয় এই দুইটার মধ্যে কোনটা সঠিক। পাত্র যদি অ্যানোড হয় এই দুটোর মধ্যে কোনটি সঠিক হবে। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে যাচ্ছি। প্রায় বাংলাদেশের এই খেলার মাঝখানে অসংখ্য মানুষ আমাদের এই ক্লাসটাতে উপস্থিত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব বেশি সময় নিব না, আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি মেইন প্রবলেম গুলো তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিতে। তো লক্ষ্য করো, আই গেস তোমরা সবাই প্রশ্নটা বুঝতে পেরেছো। প্রশ্ন হচ্ছে পাত্র বা জিঙ্ক যদি অ্যানোড হয় এই এ আর বি কোষের মধ্যে কোন কোষটি কারেক্ট। আমি অলরেডি অসংখ্য মানুষের কিন্তু কারেক্ট উত্তরগুলো দেখতে পাচ্ছি। ইয়েস, পার্থপ্রতিম, রায়ানুল হক, ফাহিম, ফেরদৌস হক, আব্দুল জলিল, কেশব দাস, অনিক, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবার সঠিক উত্তরের জন্য। অ্যান্সার হচ্ছে এ। কিভাবে বুঝবো এটা অ্যান্সার? কারণ এখানে জিঙ্কের চার্জ 0, এখানে জিঙ্কের চার্জ +2, জারণ মানের বৃদ্ধি ঘটেছে। জারণ মানের বৃদ্ধি যেখানে ঘটে সেই প্রক্রিয়া কি জারণ বলা হয়। যদি চার্জ বৃদ্ধি পায় তাকেই জারণ বলা হয়। তাহলে আমাদের কোষটা যেই সেলের মধ্যে এই বিক্রিয়াটা হবে সেটার নাম হবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, লবণ সেতু দিয়ে লিখবো কপার 2+ থেকে কপার। কেন এইখানে উল্টা হলো? কারণ এটা অ্যানোড, এটা ক্যাথোড। এইখানে বিজারণ ঘটবে। দেখো এইখানে জারণ মান হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়াতে আমি বুঝতে পেরেছি এই অর্ধকোষে বিজারণ ঘটছে। তার মানে এমন ভাবে অর্ধকোষ দুইটাকে লিখতে হবে, প্রথম অর্ধকোষে জারণ ঘটবে, চার্জ বৃদ্ধি পাবে,
তাহলে এইখানে চার্জের বৃদ্ধি পাওয়া আর ওইখানে হবে চার্জের হ্রাস। সো এইভাবে তুমি খুব সহজেই একটা লাইন থেকে একটা কোষ লিখে ফেলতে পারলে। আমি দেখতে চাই পাত্রটা অ্যানোড কিনা, তাই পাত্রটাকে অ্যানোড দিব আর এখানে ক্যাথোড হিসাবে আমি দ্রবণটাকে রাখলাম। এখানে কপার 2+ না লিখে তুমি চাইলে কপার সালফেটও লিখতে পারো। কপার সালফেটে কপারের চার্জ হচ্ছে 2+, তুমি কপার সালফেট লিখলেও কারেক্ট, কপার 2+ লিখলেও কারেক্ট। এইবার লক্ষ্য করো সবাই, এই কোষের আমি কোষ বিভব বা E0 সেল বের করব। বের করার উপায় কি? তুমি 2 বার E0 লিখবে, 2 বার E0 লিখবে, লিখে এইটা দেখে দেখে নকল করবে। পরীক্ষার হলে নিজের উপরের লাইন দেখে নিচের লাইনে নকল করবে। এইখানেরটা দেখে এইখানটাতে নকল করে উপর থেকে নিচে এটা বসিয়ে দাও, কপার 2+ থেকে কপার। এইবার এদের মান বসাতে হবে, কিন্তু মান কোথায় পাওয়া যাবে? মান পাওয়া যাবে এইখানটাতে। বাট মান বসানোর আগে একটু চেক করে দেখতে হবে। মান বসানোর আগে এই তথ্যের মান নিয়ন্ত্রণ করা দরকার। তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, হ্যাঁ পুরোপুরি মিলে যাচ্ছে। তাহলে 0.76 বসিয়ে দিলাম নিশ্চিন্তে। কপার 2+ থেকে কপার, আর এখানে কিন্তু উল্টোটা আছে, এখানে কপার 2+ থেকে কপার, এখানে আছে কপার থেকে কপার 2+, এটা কিন্তু মিলছে না। না মিললে এই নাম্বারটাকে উল্টিয়ে বসাতে হবে। এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করে দিব। কিন্তু এই নাম্বারটা ছিল মাইনাস, আমরা এখানে এটা লিখে দিব +0.13 ভোল্ট। তাহলে পুরো জিনিসটাকে যদি আমি যোগ করি, 3 আর এতে 9 আর 7 আর 8, 0.89 ভোল্ট। অ্যান্সার চলে আসলো 0.89 ভোল্ট। মানুষ যে ভুলটা এখানে বেশি করে থাকে পরীক্ষার হলে, সেটা হচ্ছে এই ডেটা লেখার সময় সে এইখানে যে তথ্য দেওয়া আছে সেটাকে সে চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এইখানটাতে বসিয়ে দেয়। সেই কাজটা করা যাবে না। আপনি লক্ষ্য রাখবেন এই জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এখানে ম্যাচ করলো কিনা। যদি ম্যাচ না করে, গিভেন ডাটার চার্জ চেঞ্জ করে বসিয়ে দিতে হবে। এখানে মাইনাস ছিল, আমি প্লাস করে বসিয়ে দিলাম। as simple as that। আমাদের কারেক্ট অ্যান্সার হয়েছে প্লাস। এই যে কারেক্ট অ্যান্সারটা প্লাস হলো, এটার মাহাত্ম্য এখন আমি বর্ণনা করব। কারেক্ট অ্যান্সারটা প্লাস হওয়া মানে হচ্ছে ইয়েস, এই সেলটা সম্ভব, এই কোষ আসল কোষ, এই কোষ আসল কোষ, তার মানে জিঙ্ক আসলেই তো অ্যানোড। যেহেতু চার্জ প্লাস পাওয়া গেছে, একটা পজিটিভ ভোল্টেজ দিচ্ছে, কোষ থেকে একটা পজিটিভ ভোল্টেজ পাওয়া যাচ্ছে, তার মানে তো আসলে এই কোষ ঠিক আছে। ঠিক থাকলেই তো কোষ পজিটিভ ভোল্টেজ দিবে, নেগেটিভ ভোল্টেজ দিবে না। তো এই কোষ আসল কোষ, পজিটিভ পাওয়ার মানে, তার মানে জিঙ্ক আসলেই অ্যানোড। তার মানে জিঙ্ক যদি অ্যানোড হয় তাহলে তো সে ক্ষয়প্রাপ্ত হবে, আর ক্ষয়প্রাপ্ত হলে অ্যান্সার হচ্ছে রাখা যাবে না। তার মানে খুব সহজ কথা, এখানে যদি পজিটিভ থাকে অ্যান্সার হবে রাখা যাবে না, আর এখানে যদি নেগেটিভ থাকে তাহলে অ্যান্সার হবে রাখা যাবে। খুব সিম্পল। মনে রাখো E0 সেল পজিটিভ, E0 সেল যদি পজিটিভ হয় অ্যান্সার হবে নো, E0 সেল পজিটিভ হলে অ্যান্সার না, আর E0 সেল নেগেটিভ হলে অ্যান্সার ইয়েস। উল্টাটা, মানে E0 সেল পজিটিভ হলে তোমার অ্যান্সার নো হয়ে যাবে, আর E0 সেল নেগেটিভ হলে তোমার অ্যান্সার পজিটিভ হয়ে যাবে। অনেকে এটা মুখস্থ করে করে, আমি চাই অন্তত তোমরা যদি বুঝতে পারো। আমরা এই অঙ্কের মেইন থিমটা ছিল পাত্র যদি অ্যানোড হিসাবে কাজ করে তাহলে অ্যান্সার রাখা যাবে না, কারণ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, নিরাপদ পাত্র হবে না। তাহলে আমরা পাত্রকে অ্যানোড বানালাম, বানিয়ে একটা কোষ তৈরি করে আমরা দেখলাম তার ভোল্টেজ সম্ভব, প্লাস ভোল্টেজ আসছে, প্লাস ভোল্টেজ আসলে অ্যান্সার হচ্ছে না, রাখা যাবে না। তো আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন আসলে প্রথমে উত্তরটিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছিলে। আমি প্রত্যেক সঠিক উত্তর প্রণেতার নাম ঘোষণা করার চেষ্টা করব। সো আমি তোমাদের কন্টিনিউয়াস কমেন্টে খুবই উৎসাহী হচ্ছি এবং কন্টিনিউয়াসলি আমি তোমাদের কাছ থেকে আরো বেশি বেশি কারেক্ট অ্যান্সার আশা করে যাচ্ছি। সো তোমরা যদি এই প্রশ্নটা বুঝে থাকো,
এই ম্যাথটা করার সময় আমি আরেক ধরনের ম্যাথের অ্যান্সার করে দিয়েছি। এই ম্যাথটার না দিয়ে এই ম্যাথটার একটা ভিন্ন রূপ যদি দিত, লক্ষ্য করে দেখো এই ম্যাথটার ভিন্ন রূপ কি। এই ম্যাথটার ভিন্ন রূপ হচ্ছে জিঙ্ক যোগ কপার সালফেট, জিঙ্ক সালফেট যোগ কপার। এই বিক্রিয়া কি স্বতঃস্ফূর্ত? প্রশ্ন হচ্ছে একটা বিক্রিয়া দিয়ে দিল, দিয়ে বলল এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত। প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা এটা জানার উপায় হচ্ছে এই বিক্রিয়াটা যে তড়িৎ রাসায়নিক কোষে ঘটে সেটা লিখতে হবে। কিভাবে লিখবো? জিঙ্ক আর এটা হচ্ছে জিঙ্ক 2+, তাহলে এটা জারণ ঘটেছে, তাহলে আমরা লিখবো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। আগে জারণ বা অ্যানোড লিখলাম। এখানে আছে কপার 2+, সে কপার 0 হয়েছে, তাহলে হ্রাস পাওয়াতে বিজারণ বুঝলাম, কপার 2+ লিখলাম, তাদের মাঝখানে লবণ সেতু। তাহলে এইটা হচ্ছে কোষ। তারপরে একটু আগে শিখিয়েছি এই কোষের ইনট সেল বের করলাম, করে দেখলাম অ্যান্সার 0.89 ভোল্ট। তাহলে অলওয়েজ এই ক্ষেত্রে মনে রাখতে হবে বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা বের করার জন্য যদি ইনট সেল পজিটিভ আসে তাহলে স্বতঃস্ফূর্ত, যদি ইনট সেল নেগেটিভ আসে তাহলে স্বতঃস্ফূর্ত নয়। তাহলে আমরা দ্বিতীয় ধরনের প্রবলেম এখানে শিখে ফেললাম। একটি প্রশ্নের মধ্যে দু ধরনের প্রবলেম সলভ করা হয়ে গেল। ইনট সেল পজিটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় এবং তখন পাত্রে রাখা যায় না, আর ইনট সেল নেগেটিভ হলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় না আর তখন পাত্রে রাখা যায়। ব্যাপারটা খুব আয়রনিক, তাই না? কেন? কারণ যখন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না তখন সে আসলে ভালো পাত্র, তখন তার মধ্যে জিনিসপত্র রাখা যায়। তাহলে ভালো পাত্রের সংজ্ঞা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত না, যার মধ্যে স্বতঃস্ফূর্ততা নেই সে হচ্ছে ভালো পাত্র। দ্যাট এক্সপ্লেইনস অ্যাকচুয়ালি প্রত্যেক ম্যারিড মানুষ কেন এত উইয়ার্ড বোরিং হয়ে যায় আস্তে আস্তে, কারণ ভালো পাত্র হওয়ার জন্য তাদেরকে স্বতঃস্ফূর্ততাকে হারিয়ে ফেলতে হয় জীবন থেকে। যাই হোক, জীবনের কেমিস্ট্রি থেকে আমরা আবার তড়িৎ রসায়নের কেমিস্ট্রিতে ফেরত যাই। আমরা আমাদের পরবর্তী ধরনের প্রবলেমটি শিখতে শুরু করব এখনই। তার আগে তোমাদেরকে একটু কয়েকটা অনুরোধ জানাচ্ছি। প্রথম অনুরোধটি হচ্ছে এক্ষুনি তোমরা এই ভিডিওটি যারা শেয়ার করোনি শেয়ার করে ফেলো, কারণ ক্লাসটা সামনে আরো ইন্টারেস্টিং হবে। আমি অনুরোধ করব যাতে করে তোমরা অনেক বেশি শেয়ার করো। সেকেন্ড অনুরোধটি হচ্ছে আমাদের ক্লাস এবং বাংলাদেশের খেলা শেষ হয়ে যাওয়ার পরে 10minuteschool.com ওয়েবসাইটটিতে চলে যেয়ে দেখবে আমাদের স্মার্ট বুক নামে একটা নতুন জিনিস এসেছে। স্মার্ট বুকটাকে ইউজ করে দেখবে লাইফটা কত সুন্দর হয়ে গেছে। সো আমি এখনো দেখতে পাচ্ছি যে ইয়েস, অনেকে বলছে ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ম্যারিড পারসন, মজা পেলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখনো ক্লাসে উপস্থিত আছো। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। শোনো, আমরা এতক্ষণ যখন ই নট সেল লিখছিলাম, এই ই নট সেলের নট দিয়ে বোঝাতে হচ্ছে স্ট্যান্ডার্ড। ই নট সেলের এই নট চিহ্নটা দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড মানে হচ্ছে টেম্পারেচার থাকতে হবে 298 কেলভিন, প্রেসার থাকতে হবে 1 atm, আর ঘনমাত্রা থাকতে হবে 1 মোলার। কিন্তু এটা না রিয়েল লাইফে অনেক কঠিন একটা কাজ। কেন? ঘনমাত্রাকে 1 মোলার রাখাটা সবসময় সহজ না। তাই যখনই স্ট্যান্ডার্ড থাকবে না তখন কিন্তু তুমি একটা সমস্যায় পড়ে যাবে। স্ট্যান্ডার্ড না হলে কিভাবে ম্যাথটা করতে হবে সেটা একটা অনেক চ্যালেঞ্জিং ম্যাথ। এখন আমরা সেই জাতীয় একটা ম্যাথ সলভ করব। তো আসো আমরা সবাইকে প্রথম প্রবলেমটাকে লিখে নিই। প্রবলেমটা হচ্ছে এই রকম। আমরা এখন যে ম্যাথটা সলভ করব সেই ইকুয়েশনটার নাম হচ্ছে নার্নস্ট সমীকরণ। সেই ইকুয়েশনটার নাম হচ্ছে নার্নস্ট সমীকরণ। ম্যাথটা হচ্ছে এরকম। সবাই আমার সাথে সাথে সুন্দর করে প্রশ্নটা লিখে নাও। জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের একটা তড়িৎদ্বারের লেখা একটা কোষ লেখা হলো। প্রশ্নের উত্তরে জানতে চাওয়া হলো ই সেলের মান কত।
তাকিয়ে দেখো এখানে কিন্তু নট নেই। নট কেন নেই? নট খুলে গেছে কেন? কারণ 0.8 আর 0.5 মোলার কনসেন্ট্রেশন দেওয়া আছে। এই কনসেন্ট্রেশন গুলো প্রমাণ নয়, এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনের নাই, তাই নট নেই। তো ই সেল বের করাটা একটু কষ্টকর। তো ই সেল বের করার জন্য তোমাকে কিছু ডেটা দেওয়া থাকবে, সেই ডেটাগুলো আগে লিখে দিই। তোমাকে ই সেল বের করার জন্য বেসিক্যালি কয়েকটা ডেটা বলে দিবে। তো কয়েকটা ডেটা দেওয়া আছে। এখন এই ডেটা থেকে কিভাবে ই সেল বের করা যায় সেটাই আমরা নার্নস্ট ইকুয়েশন ব্যবহার করে শিখব। তো নার্নস্ট ইকুয়েশন দিয়ে ই সেল নির্ণয় এক্ষুনি শিখাতে যাচ্ছি। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে ফেলতে হবে, কারণ এই ম্যাথটা তোমার এইচএসসি পরীক্ষায় আসবে। আই ক্যান গ্যারান্টি ইটস দ্যাট ইম্পর্টেন্ট। তো এক্ষুনি ভিডিওটা শেয়ার করে ফেলো। তো আসো আমরা নার্নস্ট সমীকরণ ব্যবহার করে আমরা সুন্দর করে জিনিসটা সলভ করে ফেলি। তো প্রথম কাজ, স্টেপ 1 হচ্ছে বিক্রিয়া লেখা। এই ঘটনাটা কোন, এই কোষটাতে কি ধরনের বিক্রিয়া করছে সেটা লিখবো। কিভাবে লিখবো লক্ষ্য করো। এইখানে যা আছে সেটাকে দেখে দেখে কপি করব। জিঙ্ক হয়ে গেছে জিঙ্ক 2+, এটা দেখে কপি করলাম। এটা দেখে দেখে কপি করে আসো। অ্যালুমিনিয়াম 3+ হয়ে গেছে অ্যালুমিনিয়াম। কিভাবে কপি করছি? জিঙ্ক জিঙ্ক, জিঙ্ক 2+, জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম। মানে স্ল্যাশ চিহ্নের বাম দিকেরটা বাম দিকে, ডান দিকেরটা ডান দিকে লিখছি। খুব সিম্পল। বিক্রিয়কটাকে বাঁ দিকে আর উৎপাদটাকে ডান দিকে বসিয়ে দিয়েছি। বসানোর পরে দেখলাম এখানে চার্জ ছিল 0, এখানে হয়ে গেল +2। তার মানে সে ইলেকট্রন দুইটা ছেড়ে দিয়েছে। আর এখানে ছিল +3, এখানে হয়ে গেল 0, তার মানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করেছে। খুব সিম্পল। এখানে তার চার্জ বৃদ্ধি পেয়েছে মানে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এখানে তার চার্জ হ্রাস পেয়েছে মানে সে ইলেকট্রন গ্রহণ করেছে। কারণ ইলেকট্রন যখন নিবে তার পজিটিভ চার্জ কমে যায়, এগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। সো এই অবস্থায় দুইটাকে যোগ করা সম্ভব না। এই দুটো হচ্ছে অর্ধ বিক্রিয়া। দুটো অর্ধ বিক্রিয়াকে যোগ করে পূর্ণ বিক্রিয়া বানাতে হবে। যোগ কেন করা যাচ্ছে না? কারণ এই দুটা ম্যাচ করে নাই। ইলেকট্রনের সংখ্যা গ্রহণ এবং বর্জনে সমান হতে হবে, কারণ এটা ম্যাচ করছে না। কিভাবে ম্যাচ করানো যায়? আমি 1 নম্বর সমীকরণটাকে 3 দিয়ে গুণ করে দিলে, তাহলে এই 2 এর জায়গায় এটা হয়ে যাবে 6টা ইলেকট্রন, আর এটা হয়ে যাবে 3। আর 2 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে হয়ে যাবে 6টা আর এখানে হয়ে যাবে 2টা। তাহলে দেখো আমি সমীকরণটাকে গুণ করার মাধ্যমে 2টা ইলেকট্রন সমান বানিয়ে নিলাম। এখন কি হবে? এখন যোগ হবে। যোগ হওয়ার পরে ইলেকট্রন ইলেকট্রন কাটা যাবে। তাহলে 3 জিঙ্ক প্লাস 2 অ্যালুমিনিয়াম, এখান থেকে তৈরি হচ্ছে 3 জিঙ্ক 2+ প্লাস 2 অ্যালুমিনিয়াম। তাইলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, প্রথমে যেই তোমার কাছে সেল বা কোষ দেওয়া থাকবে সেখান থেকে তার কোষ বিক্রিয়া লিখতে হবে। কোষ বিক্রিয়া না লিখে কেউ যদি ম্যাথটা করার চেষ্টা করো, তুমি ভুল করবে ম্যাথটা। সো আমি প্রথম এই অনুরোধটা করব, কোষ বিক্রিয়া লেখাটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু এখনই কমেন্ট করে জানাবে। এবং একই সাথে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তুমি এখন বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের এই ক্লাসটাতে উপস্থিত আছো। আমরা একটু আগেই লক্ষ্য করে দেখেছি যে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া থেকেও মানুষজন আজকের ক্লাসে উপস্থিত আছে। আর আমি একটু এটাও জানতে চাই তোমাদের মধ্যে কতজন এসএসসি পরীক্ষার্থী আর কতজন এইচএসসি পরীক্ষার্থী। আমাদেরকে সেগুলো একটু কমেন্ট করে জানাবে, কারণ কন্টিনিউয়াসলি লাইভ ক্লাসে আমি যদি তোমাদের সাথে কথা বলে ইন্টারেক্ট নাই করতে পারি, তাহলে তো লাইভ ক্লাস নেওয়ার মানে ছিল না। আমরা অন্য ইউটিউবে যে ক্লাস নিলেই পারতাম। সো ফেসবুক লাইভ ক্লাসের মেইন মজাটা নিতে হলে তোমাদেরকে কমেন্ট করে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি তোমরা আমাদেরকে নানা রকম ইমোটিকন পাঠানোর মাধ্যমে উৎসাহ দিয়ে যাচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আসো এবার আমরা এই ম্যাথটার পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশটা খুব একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, নার্নস্টের সমীকরণ এখন লেখা হচ্ছে। নার্নস্টের সমীকরণ হচ্ছে ই সেল, যেটা আমাদের বের করতে হবে, এটা ইকুয়াল টু হচ্ছে ই নট সেল। ই নট সেল আমরা বের করতে জানি। এই যে দুইটা মান দেওয়া আছে ওইটাকে যোগ করলে ই নট সেল পাওয়া যায়। মাইনাস
2.303 RT divided by NF log of, লক্ষ্য করো এইটুক পর্যন্ত সবার জন্য সূত্রটা সেম। লগের উপরে এই উৎপাদের আয়নটা বসবে, তাহলে লগের এই উপরে বসবে উৎপাদের আয়ন মানে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা, আর লগের নিচে বসবে বিক্রিয়কের আয়ন বা অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা। এই জিনিসটা মানুষ মনে রাখতে পারে না। মনে রাখার সহজ উপায়, সাম্য ধ্রুবকের মান আমরা কিভাবে লিখি? উপরে উৎপাদ নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, উপরে উৎপাদ নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। এই অ্যালুমিনিয়াম এবং এই জিঙ্ককে লিখবো না কেন? যার আয়নিক ফর্ম নাই তার ঘনমাত্রা মাপা হয় না, এরা আয়ন না, তাই এদেরকে লিখতে হবে না। সাম্য ধ্রুবকের মতনই, যেহেতু জিঙ্কের আগে একটা 3 আছে, জিঙ্কের পাওয়ার দিতে হবে 3, যেহেতু অ্যালুমিনিয়ামের আগে 2 আছে, অ্যালুমিনিয়ামের পাওয়ার দিতে হবে 2। বলে দিই কত কত জায়গায় এখানে ভুল করে স্টুডেন্টরা। স্টুডেন্টরা প্রথম ভুল করে এই মাইনাস সাইনটা ভুল করে, মাইনাস না দিয়ে অনেকে প্লাস দেয়, প্লাস দিলে এটা ভুল হবে। মানুষজন এই লগে লেখার পরে উপরে কোনটা নিচে কোনটা এটা ভুল করে। এক্ষেত্রে মনে রাখতে হবে সাম্য ধ্রুবকের মান যেভাবে লিখেছি সেভাবে লিখবো। জিঙ্কের ঘনমাত্রার উপরে আগে এখানে 3 থাকায় কিউব হলো, অ্যালুমিনিয়ামের আগে 2 থাকায় এটা স্কয়ার হলো। আই গেস এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, আর বুঝলে আমাকে কন্টিনিউয়াসলি জানাবে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। এখন আসলে আমরা এই অ্যানসারটা বের করি। ই সেল, ইনট সেল, ইনট সেলটা আসলে আমরা বের করে ফেলি এখান থেকে। ইনট সেল কিভাবে বের করা যায়? ইনট সেল ইকুয়াল টু হবে, সুন্দর মতন এটা লিখবো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। ইনট সেল বের করার খুব সহজ উপায় আমরা জানি, এটা কপি করে এখানে বসে দিলাম, তারপরে এইটা কপি করে এটার নিচে বসাবো, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম, বাস। এখন এখানে মান বসাই, তাকিয়ে দেখো এটা আর এই প্রদত্ত মানটা এটা ম্যাচ করে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সো প্লাস 0.76 ভোল্ট লিখে দিব। আর এইটা আর এইটা কিন্তু ম্যাচ করে না, কারণ এখানে অ্যালুমিনিয়াম 3+ আগে আছে আর এখানে এটা পরে আছে, এখানে আমি মাইনাস চিহ্ন দিয়ে 1.2 ভোল্ট লিখব। তারপরে আসো আমরা একটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলি, অ্যানসার চলে আসে -0.44 ভোল্ট, -0.44 ভোল্ট। তাহলে আমরা আমাদের নরমাল নিয়মে ইনট সেল বের করে নিলাম -0.44 ভোল্ট, এটা বের করে ফেললাম। এরপরে কি কি জিনিস দরকার হবে এইটুক আমি একটু মুছে দিচ্ছি, আমার অনেক জায়গার দরকার হবে, তাই এই ম্যাপটাতে একটা টেম্পারেচার দেওয়া থাকবে, ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, এটা ম্যাপে বলা থাকবে কোথাও। সো দেখো এখন 2.303 আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা 8.316, টেম্পারেচার টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, এখানে লিখবো 298 কেলভিন। এফ হচ্ছে ফ্যারাডের কনস্ট্যান্ট বা 96500, এটা হচ্ছে ফ্যারাডের কনস্ট্যান্ট। আর এন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এন কত হবে আমাকে এখন কমেন্ট করে জানাবা। এন হচ্ছে কত মোল ইলেকট্রনের আদান প্রদান, এন হচ্ছে কত মোল ইলেকট্রনের আদান প্রদান হয়েছে বিক্রিয়ায় সেটা। এন এর মান কত হবে আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আমি আপনাদের কমেন্ট দেখে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব আমার ক্লাসে জিনিয়াস কারা রয়েছে। এই এন এর মান কত হবে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টরা এখন কমেন্ট করা শুরু করেছে, এন্ড অনেকেই কিন্তু কারেক্ট অ্যানসার দিতে পারছে। আই এম ভেরি প্রাউড তোমাদেরকে নিয়ে, যারা এত কম সময়ের মধ্যে জিনিসপত্র বুঝে অ্যানসার বলতে পারো। ওকে, এন এর যতগুলো মান দেখতে পাচ্ছি অধিকাংশই ভুল হয়েছে। প্লিজ, এটা একটু টাফ একটা প্রবলেম, আই হোপ তোমরা সেগুলা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। এন হচ্ছে কত মোল ইলেকট্রনের আদান প্রদান হয়েছে সেই মানটি, কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেটা এন দ্বারা বোঝানো হয়ে থাকে। সো ওকে, আসো আমি একটু অ্যানসারটা বলেই দিই। অ্যানসারটা হচ্ছে, তাকিয়ে দেখো এখানে কত মোল ইলেকট্রন কাটাকাটি করেছি, 6 মোল, তাহলে অ্যানসার হচ্ছে 6। আমি এন এর মান বের করার জন্য এই বিক্রিয়াটা লিখেছিলাম, বিক্রিয়াটা বের করার সময় যতগুলা ইলেকট্রন কাটাকাটি করা হয় সেটাই হচ্ছে তার এন এর মান, তাহলে এখানে এন এর মান 6। এরপরে বাকি অংশটুকু লিখে ফেলি। আসো, বাকি হচ্ছে লগারিদম অফ
জিঙ্ক আয়নের ঘনমাত্রা এখানে 0.8 দেওয়া আছে, সেটার কিউব হবে। অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা 0.5 দেওয়া আছে, সেটার স্কয়ার হবে। এখন এই যে বিশাল মহাকাব্যিক একটা বিশাল বড় রিঅ্যাকশন হলো, এটাকে খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় সলভ করে আমাকে একজন অ্যান্সারটা বলে দিন কমেন্টে, তারপর আমি লিখে দিব। সো কমেন্ট তোমরা ক্যালকুলেশন করতে করতে আমি একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই এই অঙ্কটার কোন কোন জায়গায় তুমি ভুল করবে। প্রথম ভুল করতে পারো তুমি মাইনাস চিহ্ন দিতে ভুলে যাবে। দ্বিতীয় ভুল হচ্ছে এই যে ইনট সেলের মান বের করেছি, ইনট সেলের মান বের করতে ভুল করতে পারো। তোমার গিভেন ডাটার প্লাস মাইনাস কে প্রয়োজন মতো চিহ্ন পরিবর্তন করতে হয়, তাই এই ইনট সেলের মান সাবধানে বের করতে হবে। আর এর ভ্যালু 8.316 মোলার গ্যাস ধ্রুবক, আমরা এটাকে এসআই এককে লিখব। এখানে আর এর অন্যান্য ইউনিট ব্যবহার করলে অঙ্ক ভুল হবে। এন এর মান বের করার জন্য ইকুয়েশন লিখবেন। অনেকে এন এর মানগুলো মুখস্থ বসিয়ে দেয়, তাদের অঙ্কগুলো ভুল হয় বেশি। এন এর মান 6, এটা আমরা ইকুয়েশনে কাটাকাটি করে লিখতে পারলাম। ফ্যারাডের মান কেউ ভুল করে না, 96500। তাপমাত্রা 25 ডিগ্রি দেওয়া ছিল, আপনি এখানে 25 বসালে অ্যান্সার ভুল হবে, কেলভিনে তাপমাত্রা বসাতে হবে। এরপরের ভুল হবে মানুষ অ্যালুমিনিয়াম উপরে লিখে জিঙ্ককে যদি নিচে লেখে, কারণ অ্যালুমিনিয়াম উপরে জিঙ্ক যদি নিচে হয় বিক্রিয়ক উৎপাদ তো চেঞ্জ হয়ে যাবে। সো উপরে যাবে বিক্রিয়ক, নিচে যাবে উৎপাদ। আর সবার লাস্টে এই ভুলটা সবাই করেই, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা ব্যালেন্স করার পরে এই 3 কে কিউব বানাতে হবে আর 2 কে স্কয়ার বানাতে হবে, এটা মানুষজন ভুল করে লিখতে ভুলে যায় এবং তাদের এই অঙ্কটা ভুল হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এই বিশাল বিদ্যুৎ অঙ্কের রন্ধ্রে রন্ধ্রে ভুল করার উপায় লুকিয়ে আছে। তো এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করো। তো আমি এখনই তোমাদের কমেন্ট থেকে এটার অ্যান্সারটা একটু দেখে বলে দেওয়ার চেষ্টা করব। আই হোপ অধিকাংশ মানুষ কারেক্ট অ্যান্সারটা বের করে নিতে পেরেছো। আই এম ভেরি ভেরি হ্যাপি যে তোমরা এই এত কিছুর মাঝখানে আমাদের আজকের ক্লাসে উপস্থিত হয়েছো। আই মিন বাংলাদেশে খেলা চলছে, তোমরা খেলা দেখতে যেতে পারতে, বা তোমরা অ্যাকচুয়ালি পড়াশোনার প্রতি ডেডিকেশনটা দেখিয়ে ক্লাসটা করে যাচ্ছ, হুইচ মিনস তোমরা পড়াশোনাতে অনেক বেশি আগ্রহী। তো তোমাদের এই আগ্রহের প্রতি সম্মান দেখে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ক্লাসটার মেইন টপিক গুলো পড়িয়ে তোমাকে খেলা দেখার জন্য ছেড়ে দেওয়ার সুযোগ করে দিব। সো ইয়া অ্যান্সারটা অনেকে লিখছে -443068। থ্যাংক ইউ ভেরি মাচ। So okay, so I guess answer Ryanul Hawkettai probably correct, -443068 এটা হয়তো কারেক্ট অ্যান্সার। তো সবাই এটা ক্যালকুলেশন করে দেখে নিবে। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম ইনট সেল বা বিক্রিয়া বিভব কিভাবে বের করে, বিক্রিয়ার প্রতীক কিভাবে লিখে, ভালো পাত্রে রাখা যাবে কি রাখা যাবে না সেই জাতীয় সমস্যা, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না এই সংক্রান্ত প্রবলেম। এখন আমরা একটু ইন্টারেস্টিং একটা প্রবলেম দেখব। এটা হচ্ছে খুব ইজি একটা সলিউশন এবং এটার পরে তোমাদের আসলে আজকের ক্লাসে আর দেখানোর কিছু থাকবে না। সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারণীর ব্যবহার। একটা সারণী পাওয়া যায় এরকম, সবাই এটা শিখে এসেছো। আমি একটু সংক্ষেপে লিখলাম কারণ বোর্ডে আর জায়গা নেই। তো এরকম একটা সারণী শিখে এসেছো, এটাকে আমরা বলে থাকি তড়িৎ রাসায়নিক সারি। এই তড়িৎ রাসায়নিক সারি যদি তোমার মুখস্থ না থাকে আজকেই মুখস্থ করে ফেলবে, আর মনে না থাকলে তোমাকে আমি একটু হেল্প করতে পারি। সবাই একটু এটা লিখে নিতে পারো যারা জানো না। সবাই এই জিনিসটা একটু লিখে নাও। তো এটা একটা কবিতা যেটা দিয়ে এই পুরো জিনিসটা মনে রাখা সম্ভব। এখানে কে মানে হচ্ছে পটাশিয়াম, Na মানে না সোডিয়াম, কে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগাইভার হচ্ছে ম্যাগনেসিয়াম,
এলো হচ্ছে অ্যালুমিনিয়াম, জ্যানো হচ্ছে জিঙ্ক, ফিরে হচ্ছে আয়রন ফেরাস, সোনা হচ্ছে Sn বা টিন, পাবে হচ্ছে লেডের প্লাম্বাম, হাই হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপরে হচ্ছে কপার, হাজি হচ্ছে Hg, আজি হচ্ছে Ag, পেটাবে হচ্ছে Pt, আমায় হচ্ছে Aaron। সো আমি একটু বোর্ড থেকে সরে যাব যাতে করে যারা সম্ভব একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই পুরো জিনিসটার, যাতে করে ভবিষ্যতে এই জিনিসটা মনে রাখতে পারো। কে না কে ম্যাকাইভার, এলো যেন ফিরে, সোনা পাবে হায়, কোথাকার হাজি আজি, পিটাবে আমায়। সো এই কবিতাটা মনে রাখলে তুমি এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা খুব ইজিলি বুঝে ফেলতে পারবে। সো আই হোপ তোমরা সবাই, তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গেছে। এন্ড আজকে থেকে তড়িৎ রাসায়নিক সারণী কারো যদি মনে না থাকে, সুন্দর মতন এই কবিতাটা পড়ে পড়ে লিখে ফেলবে। আমি একটু আগেও যে লিখলাম আসলে এই কবিতার সহায়তা নিয়ে লিখেছি। এখন খুব সিম্পল কথা লক্ষ্য করো। ও একটা ভালো কথা, তোমরা যদি এই ছবিটা তুলে রাখো অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমার অনেক বন্ধু হয়তো এই জিনিসটা পারে না, তাকে যদি এটা জানাও সেও আরো বুঝতে পারবে জিনিসগুলো। তো একটু লক্ষ্য করো, এই সারণীর মানে হচ্ছে যে উপরে থাকে, উপরে হচ্ছে জারণ বিভব বেশি, উপরে হচ্ছে জারণ বিভব বেশি, আর নিচে হচ্ছে বিজারণ বিভব বেশি। এটার উপরে হচ্ছে জারণ বিভব বেশি, নিচে আসলে এটা কমে, আর বিজারণ বিভব নিচ থেকে উপরের দিকে বাড়ে। এই কথার মানে হচ্ছে যে উপরে আসবে তার জারণ ঘটে, আর যে নিচে থাকে তার বিজারণ ঘটে। যার জারণ ঘটে আমরা জানি সে হয় অ্যানোড, আর যার বিজারণ ঘটবে সে হবে ক্যাথোড। খুব সিম্পল। যে উপরে থাকবে তার জারণ হবে, তাই সে হবে অ্যানোড, যে নিচে থাকবে তার বিজারণ ঘটবে সে হবে ক্যাথোড। এটা খুব সিম্পল, এই সারণীর মূল মাহাত্ম্যই হচ্ছে এটা। এইবার দেখো, তোমাদেরকে একটু আগে একটা প্রবলেম দেওয়া হয়েছিল। প্রবলেমটা ছিল এই রকম যে জিঙ্ক পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কি? এই প্রবলেমটা আমরা করে সলভ করে দেখিয়েছি। এটা এমসিকিউ তে সলভ না করেও বলে দেওয়া সম্ভব। কিরকম দেখো, জিঙ্ক পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা যাবে কি? খুব সিম্পল। দেখো, আমাদের আলোচনা হচ্ছে জিঙ্ক, আর কপার কোথায় আছে? এই হাইড্রোজেনের নিচে আছে কপার। আমি একটু লিখে দিচ্ছি এখানে, হাইড্রোজেনের নিচে এটা হচ্ছে কপার। তাহলে জিঙ্ক আছে উপরে, উপরে থাকলে হয় অ্যানোড আর নিচে থাকলে হয় ক্যাথোড। খুব সিম্পল। দেখো, উপরে থাকলে হবে অ্যানোড আর নিচে থাকলে হবে ক্যাথোড। যেহেতু জিঙ্ক উপরে আছে তার মানে আমাদের জিঙ্ক বা আমাদের পাত্রটা হচ্ছে অ্যানোড, এবং আমরা জানি অ্যানোড হলে অ্যান্সার হচ্ছে না, রাখা যাবে না। তাহলে দেখো, পাত্রে রাখা যাবে কি যাবে না এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে এই সিরিজে পাত্র উপরে থাকলে রাখা যাবে না। ভালো পাত্র হচ্ছে সেই পাত্র যেই পাত্র নিচে থাকবে। এই সিরিজ বা এই সারির নিচে যে থাকবে সে হচ্ছে ভালো পাত্র। তাই ভালো পাত্রকে যে এই সারির নিচে থাকে সেই হচ্ছে আমাদের জন্য ভালো পাত্র। সো ভালো পাত্র তোমাকে কষ্ট করে ম্যাথ করে না বের করে তুমি এই সারি ব্যবহার করে খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারো। সো তড়িৎ রাসায়নিক সারণী বা সারির ব্যাপারটা যদি তোমরা বুঝে থাকো, আমি বলতে চাই যে এই চ্যাপ্টারের আর কোনো কিছু নিয়ে তোমার খুব বেশি প্রবলেম হওয়া কথা না। লাস্ট আজকের যে ম্যাথটা দিয়ে আমি শেষ করতে চাই সেই ম্যাথটা হচ্ছে এরকম। এটা হচ্ছে পিএইচ মিটারের ম্যাথ। পিএইচ মিটার, পিএইচ মিটার দিয়ে পিএইচ বের করার সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল টু -0.0592 0592
আচ্ছা, তোমাদেরকে আমি ডিরেক্টলি পিএইচ মিটারটা সূত্রটা না বলে এটাকে একটু প্রতিপাদন করে দেখাতে চাই, কারণ আমি যদি এখন এটা লিখে দিই তোমরা একটু মুখস্থ করা হয়ে যাবে তোমাদের জন্য। আমি তোমাদেরকে মুখস্থ না করে জিনিস একটু বুঝিয়ে বলতে চাই। আমরা একটু নার্স সমীকরণ থেকে আসি। পিএইচ মিটারটা বের করা হয় হচ্ছে নার্স সমীকরণ থেকে, যেটা হচ্ছে ধরো আমরা যদি এই বিক্রিয়ার জন্য লিখতে চাই, হাইড্রোজেন সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হাইড্রোজেন প্লাস হলো, এই বিক্রিয়ার নার্স সমীকরণ কি হবে? এটা হবে ই সেল হবে ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF log অফ হাইড্রোজেন প্লাস, নিচে থাকবে 1। তাকে দেখো বাঁ দিকে তো কোনো বিক্রিয়কে আয়ন নেই, তাই কিছু বসানো যাবে না, থাকবে 1। তার মানে হচ্ছে ই সেল হবে ই নট সেলের ভ্যালু, হাইড্রোজেন তড়িৎদ্বারের ভ্যালু হচ্ছে 0, তাই এখানে 0 বসবে। 2.303 আর এর ভ্যালু 8.316, টেম্পারেচার 25 ডিগ্রি বা 298 কেলভিন, এন এর ভ্যালু হচ্ছে 1 কারণ এখানে একটা ইলেকট্রন নিয়েছে, আর এফ হচ্ছে 96500 log অফ H+ বসিয়ে দিলাম। সো তুমি যদি এখন ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করো, এই অংশের মান পাবে -0.0592 log অফ H+। তাকিয়ে দেখো log অফ H+ এর আগে মাইনাস আছে, আমরা জানি মাইনাস log অফ H+ হচ্ছে pH, তাহলে 0592 pH এটা ইকুয়াল টু হচ্ছে ই সেল। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। ই সেল হচ্ছে 0.0592 ইনটু pH, ই সেল হচ্ছে 0.0592 ইনটু pH। তো আমরা এখন এই সমীকরণ ব্যবহার করে আমরা অঙ্ক করা শিখব। তাহলে ই সেল হচ্ছে 0.0592 ইনটু pH, তাহলে pH হবে ই সেল 0.0592 ডিভাইড করলে, এইটা হচ্ছে পিএইচ মিটারের সমীকরণ। মনে রাখতে হবে এই সেলটা হচ্ছে একটা জারণ অর্ধকোষ, এই সেলটা হচ্ছে একটা জারণ অর্ধকোষ, মানে ইলেকট্রন ত্যাগ করার কথা। যদি বিজারণ অর্ধকোষের মান দেওয়া থাকে সেটাকে মাইনাস দিয়ে গুণ করে জারণ করে তারপরে ম্যাথকে সলভ করতে হবে। সো পিএইচ মিটারের এই ম্যাথ করার মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। যাবার আগে অনুরোধ থাকলো 10minuteschool.com এ তোমরা অবশ্যই চলে যাবে এবং আমাদের পূর্ববর্তী সবগুলো লাইভ ক্লাস তোমরা সেখানে দেখতে পারবে। আমাদের নেক্সট লাইভ ক্লাস আগামী কালকে সন্ধ্যা 7টার সময় অনুষ্ঠিত হবে, যেখানে আমরা ইংলিশ গ্রামারের উপর একটা থরো রিভিশন ক্লাস হবে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, সন্ধ্যা 7টা এবং রাত 9টায়। সেই ক্লাসের কথা জানিয়ে দিয়ে এবং এই ক্লাসটি সবার সাথে শেয়ার করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে তুমি তোমার বন্ধুদের কাছে এখনই শেয়ার করে ক্লাসটির কথা ছড়িয়ে দিবে। তোমাদের সবার সাথে আগামী সপ্তাহে আবারও দেখা হবে। কালকের ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতন এখানেই আমরা বিদায় নিচ্ছি। আমরা সবাই এখন বাংলাদেশে খেলা দেখবে এবং লেটস হোপ যে বাংলাদেশ যাতে খেলায় সুন্দরভাবে জিতে যায়। সো গো টাইগার গো, গুড বাই এন্ড গুড নাইট।